আই লাভ সিয়াচেন। আর এই হচ্ছে ওয়ার মেমোরিয়াল। জয় মাতারাম, মাতারাম, জয় হিন্দ। আহারে, এ কি অপার অপার্থিব ভালো লাগা এখানে। খারদুংলা, এই হচ্ছে খারদুংলা। বিভৎস স্নোফল শুরু হয়েছে এবার, শুধু রাস্তাটাই জেগে আছে। বাপরে, সিয়াচেন যাওয়ার রাস্তা এত সুন্দর, হঠাৎ করে আর কি এরকম হয়ে যাবে, কখন কি হয়ে যাবে বোঝা মুশকিল। মানে হাত দিলে কেটে যাচ্ছে। এই প্রকৃতির মধ্যে বসে এখন খাওয়া হচ্ছে, জীবনে এটাই বাকি ছিল। লাস্থাং হোটেল। আপনি অর্থ যা সঞ্চয় করেছেন আর এই যা সঞ্চয় করবেন তার কাছে ওটা ম্লান হয়ে যাবে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লে। আজকে হচ্ছে 24শে মে আর এখন টাইম হচ্ছে সকাল 7:30। এই যে নিচে আমাদের গাড়ি, সব ব্যাগ লাগেজপত্র সব গোছানো কমপ্লিট। আমরা এখন এই লে শহরকে ত্যাগ করে চলে যাব নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। ব্রেকফাস্ট আমাদের আজকে হয়নি, ব্রেকফাস্ট আমাদের প্যাকিং হয়ে গেছে, গাড়িতে দিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট যা যা আছে সব বন্টন করে দিয়ে দেওয়া হচ্ছে। দাও, একেবারে গাড়িতে ওঠার আগে প্যাকড ব্রেকফাস্ট। চলুন গাড়িতে উঠি। এই অনেক আবেগ আর উত্তেজনা নিয়ে আমাদের প্যাসেঞ্জার সব উঠে পড়েছে। আজকে আমরা কিন্তু খারদুংলা পাস হচ্ছি, সুতরাং সব কিছু সঙ্গে রাখবেন। আর এই যে আমাদের নতুন ড্রাইভার দাদা, আপনার নাম কে? সোনাম। সোনাম। যতই এগোচ্ছি উপরে উঠছি, কারণ সামনেই খারদুংলা। এখান থেকে খারদুংলার দূরত্ব হচ্ছে প্রায় 40 কিলোমিটার। আর যেহেতু প্রায় 18,000 ফিট উচ্চতায় রয়েছে, তাই প্রথমেই বলবো খারদুংলা পাস ক্রস করতে গেলে অবশ্যই আপনাদের পারমিট লাগবে। পারমিট আপনারা নিজেরাও করে নিতে পারেন, আর আমাদের মতো এরকম ট্রাভেল এজেন্সি ধরে গেলে ওরাই সব ব্যবস্থা করে দেয়। কলকাতা থেকে 14 রাত 15 দিনের লাদাখ ট্যুরে আজ আমাদের 7ম দিন। এর আগে কলকাতা থেকে শ্রীনগর, কার্গিল এবং লে ভ্রমণের 4টি ভিডিও অলরেডি পাবলিশড করেছি। আর আজ খারদুংলা হয়ে সিয়াচেন, সেখান থেকে নুব্রা ভ্যালিতে প্রবেশ করব। খারদুংলা হচ্ছে সিয়াচেন কিংবা সাহেব বা নুব্রা ভ্যালি প্রবেশদ্বার। সামনে দেখা যাচ্ছে এটাই প্রথম চেকপোস্ট, সাউথ পুল্লু চেকপোস্ট। এখানে আপনাদের কোনো কাজ নেই, যা কাজ আছে ড্রাইভার বাবুদের আছেন, ওনাদেরই গাড়ির এন্ট্রি, নিজের নাম সহ যা কিছু করার। এই হচ্ছে সাউথ পুল্লুর চেকপোস্ট। এই দূরে দেখা যাচ্ছে এর উপর দিয়েও গাড়ি যাচ্ছে, মানে এই পাহাড়টা পুরোটাই টপকে আমাদের যেতে হবে। এখানে আমরা হাঁটাচলা করতে পারবো কিনা ঠিক নেই, আর এরা দৌড়াচ্ছে। এই আর একজন ভাবা যায়। কোথায় আছো ভাই? এইটুকুতেই মরে পড়ি আমরা। খারদুংলা ঢোকার আগেই রাস্তার দুপাশে এখন বরফ ছেয়ে গেছে। রাস্তার দুদিকে বরফের দেখা মানে খারদুংলা আর বেশি দূরে নয়। আমরা ধীরে ধীরে রুক্ষ শুষ্ক ন্যাড়া পাহাড়ের খাড়া পথে ক্রমেই উপরে উঠছি। তার মানে অল্টিটিউড সিকনেস হওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। গা বমি বমি, তারপর শ্বাসকষ্ট হতে পারে, এই ধরনের নানান সমস্যা কিন্তু আসতে পারে। এই জন্য তার প্রয়োজনীয় ওষুধপত্র অবশ্যই আপনারা যখন হোটেল থেকে বেরোবেন আলাদা করে রাখবেন। বিশেষ করে ওই কোকা 30 আর অক্সিজেন সিলিন্ডার, ছোট হয় যেগুলো। হালকা পাতলা স্নোফল শুরু হয়ে গেছে, আর এটাই আমরা আশঙ্কা করেছিলাম। আজকের যে ওয়েদার, তাদের স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে। খারদুংলা যাওয়ার রোড মে মাস থেকে অক্টোবর পর্যন্ত খোলা থাকে, তাও বিভিন্ন জায়গায় বরফ ঢেকে যায়। আর বছরের অন্যান্য সময় রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকে। তাই লাদাখ ট্যুর এই মে থেকে অক্টোবরের মধ্যেই করতে হবে। এই হচ্ছে খারদুংলা। তো বন্ধুরা, নেমে পড়লাম বহু প্রতীক্ষিত খারদুংলা পাশে, যার উচ্চতা প্রায় 18,000। খারদুংলার চারিদিকে এখন বরফ জমে আছে। তো এই খারদুংলা এটা আসলে একটা বাণিজ্য গিরিপথ। প্রাচীনকালে প্রায় 10,000 ঘোড়া এই রুটে যাতায়াত করত, বাণিজ্য চলতো। প্রথম কথা হচ্ছে এইখানে হঠাৎ করে আমরা গাড়ি থেকে নেমেছি, তো আস্তে আস্তে হাঁটাচলা করতে হবে, যে কোনো সময় কিন্তু প্রবলেম হতে পারে। এর অল্টিটিউড এখানে রয়েছে 17,982 ফিট। পেছনে পুরোটা বরফ, আর এখন এখানে স্নোফলও শুরু হয়ে গেছে। খারদুংলার পাশে এই যে বরফ, এই বরফ শক্ত বরফ, উপরে কিছুটা হালকা বরফ রয়েছে, মানে স্নোফল হচ্ছে তাই।
আর এখানে ঠান্ডা মানে সেই ঠান্ডা, একেবারে জমে যাবেন কিছু সময়ের মধ্যে। এই যাবো ভাবছি টয়লেটে যাবে কি করে, টয়লেট তো পুরোটা বন্ধ হয়ে আছে, পুরো সাদা বরফ। এই যে খারদুংলা, এটা এমন একটা জায়গায় এর অবস্থান, এর এইদিকে হচ্ছে লে অর্থাৎ সিন্ধু নদ, আর এইদিকে চলে যাবে শায়ক নদী এবং নুব্রা। জোর স্নোফল শুরু হয়ে গেছে, আমার হাতে গ্লাভসও নেই, ঠান্ডাও সেই। ভাই কেমন লাগছে? স্নোফল হচ্ছে তো একদম ডেইলি স্নোফল পাচ্ছি আমরা। একটু লাফাতে ইচ্ছা করছে, দেখি শ্বাসকষ্ট হয় কিনা। নাকি লাফাও। মানে লে থেকে 39 কিলোমিটার আমরা এসছি। এইখানে ক্যাফে আছে, খাওয়া দাওয়াও করতে পারেন। আর এইখানে বিভিন্ন রকম এই মন্ত্র দিয়া ফ্ল্যাগ রয়েছে। আচ্ছা, এখান থেকে হুন্ডার রয়েছে 86 কিলোমিটার, আর দিস্কেট 79 কিলোমিটার, তুরতুক এখান থেকে 168 কিলোমিটার। ইচ্ছা তো করে যে এই বরফের মধ্যে এখন একটু শুয়ে পড়ি। খারদুংলা এখন কেমন যেন মাথাটা একটু ঘোরাচ্ছে। তো অক্সিজেন সিলিন্ডার আছে, যদি এরকম হয় তো আপনারা ধীরে ধীরে হাঁটবেন, কোনো জায়গায় একটুখানি রেস্ট নেবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এখানেই যত ভিড়, আর এখানে দোকানপাটে রয়েছে চায় মিলেগা নেই, অনবদ্য ফিলিং। হ্যাঁ, এরকম সুন্দর জায়গায় তো গেছি, কিন্তু যখনই ভাবছি এটা প্রায় 18,000 ফিট উচ্চতায়, তখনই কিন্তু মনে একটা আলাদা শিহরণ জাগছে। ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট মোটরেবল রোড এখন পাল্টে গিয়েছে, আর এই খেতাব নিয়েছে হালনি যাওয়ার রোডে রয়েছে উমিংলা পাস। এই উমিংলা পাসই এখন সব থেকে মোটরেবল রোড। যাই হোক, এখন এখানে এত স্নোফল হচ্ছে আর দাঁড়াতে পারছি না আমরা, আর বেশিক্ষণ এখানে দাঁড়ানো ঠিকও না। খারদুংলায় বর্দা এখন দৌড়াচ্ছে, এত স্ট্রেংথ বর্দার এই বরফের মধ্যে দিয়েও। আমরা তো দৌড়ে পুরোটাই কভার করে দিতে পারবো, তাই হ্যাঁ এখনো পর্যন্ত তাই মনে হচ্ছে। এখনো কিছু সমস্যা হয়নি, কিন্তু যখন তখন হতে পারে, এটাও ঠিক হতে পারে না। সুন্দর এবং ভয়ঙ্কর জায়গা। এখানে টয়লেট ছিল কিন্তু বরফ পড়ে একদম জমে গেছে। এখানে রয়েছে নর্থ পুল্লু 14 কিলোমিটার, খালসার 56। হ্যাঁ বাবা, বরফ পুরো বরফে এবার শেষ। বিভৎস স্নোফল শুরু হয়েছে এবার, এক্ষুনি গাড়ি টাড়ি ঢেকে যাবে স্নোফলে, আমরা দাঁড়াতে পারছি না। এখনো অনেকে এখানে রয়েছে। এইবার বরফ আরও বেশি আমি দেখছি, খারদুংলায় কম কিন্তু এইখানে বরফ বেশি, শুধু রাস্তাটাই জেগে আছে। আর স্নোফলের এই স্নোগুলো এসে কাছে পড়ছে, কিন্তু তাকানো যাচ্ছে না, অবশ্যই সানগ্লাস আনবেন। পাহাড়, बर्फ का पहाड़ है। ऊपर से नीचे तक दिसंबर में ये पूरा पैक हो जाता है रोड, बिल्कुल बर्फ में। খারদুংলা থেকে আমরা কিছুটা এগিয়ে এলাম, এইখানে দেখুন পুরো সাদা বরফে ছেয়ে আছে, আর কিচ্ছু নেই। আরে এত বরফ, তার মধ্যে আবার স্নোফল। এইখানে ঠান্ডাটাও একটু কম, আর বরফ একদম তুলোর মতো। আর এখানে আমি দেখছি রোদও উঠছে, আর এই বরফে এখন একটু গড়াগড়ি না করলে হবে না। এইটা পুরো ঝুড়ো বরফে দেখুন, সব ঠিক আছে, কিন্তু এইখানে ওই দৌড়ঝাঁপ করা যাচ্ছে না। তবে আমি একটু কোকা 30 খেয়ে নিয়েছিলাম, আমি ভালো আছি, আর অক্সিজেন সিলিন্ডার তো আছেই। হঠাৎ করে আর কি এরকম হয়ে যাবে, কখন কি হয়ে যাবে বোঝা মুশকিল। আর এখন তুলো পড়ছে আকাশ থেকে, তুলো। এবার আমরা যাচ্ছি সিয়াচেন হিমবাহের বেস ক্যাম্পে। খারদুংলাকে বলা হয় সিয়াচেনের প্রবেশদ্বার। সিয়াচেনে আমাদের সেনাবাহিনী প্রচুর আছে, এখান থেকে নানান খাবার সহ আগ্নেয়াস্ত্র, নানান রসদ নিয়ে যাওয়ার জন্য এই রোড বিআরও আরও ভালোভাবে এবং প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ করে চলেছেন। তবে এখন রাস্তায় আর বরফ নেই। খারদুংলা এবং তার কিছুটা পরে প্রচুর বরফ ছিল। এই যে ইয়াক, প্রচুর ইয়াক এখানে। আমরা এবার নর্থ পুল্লুতে এলাম, নর্থ পুল্লু চেকপোস্ট। এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া করছে, এখানেও স্নোফল হচ্ছে, দোকানপাটগুলো রয়েছে। আমরা এখন দাঁড়িয়েছি নর্থ পুল্লুতে। এই নর্থ পুল্লুর এখানেই আমি দেখছি খাওয়া দাওয়ার প্রচুর স্টল রয়েছে। টয়লেট যেতে চাইলে যেতে পারবেন, চা বিস্কুট সমস্ত কিছু এখানে পাবেন।
এইটা কিন্তু একটা জমজমাট জায়গা। আর এই রুটে না না একটা বাড়িঘর আছে, না কোথাও খাওয়ার দোকান আছে, একমাত্র আমি নর্থ কুল্লুতে লে ছাড়ার পরে দেখলাম। এই বর্দা জল নিচ্ছে এখান থেকে। ভাইয়া रास्ता है ব্ল্যাক টি মিলেগা না? ব্ল্যাক টি ब्लैक टी मिल जाएगा सर दे दो एक। लेमन हनी टी ও দে দো। আর যেখানে দাঁড়িয়েছি চারিদিক বরফে একেবারে ঘেরা রয়েছে, আর এখানে স্নোফলও হচ্ছে। ওয়েদার এখন দারুণ ক্লিয়ার, পরিষ্কার আকাশ। সিয়াচেন হিমবাহ ভারতের সবথেকে বড় হিমবাহ, ৭৬ কিলোমিটার দৈর্ঘ্য, যেটা এই গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয়। কিভাবে দ্বিতীয়? মেরু অঞ্চল বাদ দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ হচ্ছে এই সিয়াচেন। খারদুংলা প্রায় ১৮,০০০ ফিট উঁচু ছিল, আর আমরা এখন নেমে এসেছি ১৫,৩০০ ফিটে। পাশে একটা নদী গেছে, যে নদীতে প্রচুর ইয়াক রয়েছে। লাদাখ একই সঙ্গে যেমন শীতল দুর্গম মরুভূমি, তেমনি এটি একটি মালভূমির মধ্যেও পড়ে। আর এই রুটের প্রথম গ্রাম খারদুং গ্রামও দেখা যাচ্ছে। যেখানে গ্রাম রয়েছে না, সেই জায়গাগুলো একটু সবুজ, কয়েকটা গাছপালা আছে। খারদুং গ্রাম এটা বেশ বড় আছে। সিয়াচেন ভারত, চীন এবং পাকিস্তান এর ঠিক মাঝামাঝি কারাকোরাম পর্বতমালায় অবস্থিত, যার ফলে এইটা বলা যায় একটা যুদ্ধক্ষেত্র, যেটা গোটা পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু যুদ্ধক্ষেত্র। কিন্তু এই সিয়াচেন হিমবাহে এখনো পর্যন্ত কোনো যুদ্ধের রেকর্ড নেই। তবে এখানে প্রচুর আর্মি মারা গেছেন, এবং সেটা একমাত্র ওয়েদারের কারণে। খারদুং থেকে আরও ২৫ কিলোমিটার দূরে গেলে আমরা পাবো খালসার গ্রাম। ডান দিকে প্রথম দেখা মিলছে শায়ক নদীর। খালসার গ্রাম আর ১০ কিলোমিটার আছে। খালসার আসার আগে ভূমিরূপের কিছুটা পরিবর্তন হলো। ন্যাড়া পাহাড়ের নিচে বালির স্তূপ দেখা যাচ্ছে, আর পাশ দিয়ে বয়ে চলেছে শায়ক নদী। প্যাংগং লেক সোজা চলে গেছে, আমরা চলে যাচ্ছি এবার এই দিকে। সামনের যে দৃশ্য সত্যি জন্মান্তরও ভোলার না, এত সুন্দর। খালসারে ঢুকছি। খালসার এই শায়ক নদী পাড়ে অবস্থিত একটা ছোট্ট জনপদ খালসার। শায়ক নদীকে ডান দিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি সোজা। নেমে পড়লাম খালসার। এখানে প্রচুর এই দোকানপাট রয়েছে, ওখানে ওয়াটার অ্যাক্টিভিটি করা যেতে পারে, নানান কিছু রয়েছে। কিন্তু এই খালসারটা বেশ বড় এবং জমজমাট। আর প্রত্যেকটা গাড়ি যারা এইদিকে যাচ্ছে সব কিন্তু এখানে দাঁড়িয়ে এখানে রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া করছে, তারপর আবার রওনা দিচ্ছে। আর আমরা কিন্তু নুব্রার মধ্যে পৌঁছে গেছি। আই লাভ নুব্রা। হ্যাঁ, নুব্রা এসে গেছি, এই জন্য আই লাভ নুব্রা। এই খালসার থেকেই শুরু হয়ে যায়, মানে গোটা অঞ্চল না একেবারে ধুধু করে। আর এই শায়ক নদী বয়ে যাওয়ার ফলে প্রচুর বালিও ওখানে হয়েছে, যার ফলে বিভিন্ন জায়গায় বালিয়াড়িও দেখা যাচ্ছে। এই জন্যই তো এটা মরুভূমির পর্যায়ে যায়। এই যারা রিভার র্যাফটিং করতে চান, এই যে এখানে করা হয়। এখানে একটা ফলক রয়েছে যেখানে দেখাচ্ছে লে ১০০ কিলোমিটার। এদিক থেকে আমরা এলাম লে থেকে, তার মানে খুব দ্রুত আমরা, এখন বাজে সকাল ১১টা, আমরা এসে পৌঁছালাম এখানে। আর আমাদের এইখানে কি হচ্ছে তাই দেখুন। এজেন্সি ভালো হলে যা হয়, আমরা যাব সিয়াচেন বেস ক্যাম্পে। আর কুক রান্নার যত সরঞ্জাম সব আলাদা গাড়ি ভাড়া করা হয়েছে। এইখান থেকে সোজা চলে যাবে নুব্রাতে, আর আমরা এখান থেকে চলে যাব সিয়াচেন বেস ক্যাম্পে। এখানে যাবে হচ্ছে সিয়াচেন বর্ডারে, আর এই লাগে চলে যাবে হোটেলে। হ্যাঁ, যেহেতু সন্ধ্যাবেলা গিয়ে মানে খাওয়া দাওয়া, স্ন্যাক্স, ডিনার যাদের সাথে হয়ে যায়, সেই জন্য বললাম না, মানে এইখান থেকে কুকটুক সব রান্নার সরঞ্জাম আলাদা করা হচ্ছে, যাতে করে খাওয়া দাওয়ার আমাদের কোনো অসুবিধে না হয়। আমরা সিয়াচেন বেস ক্যাম্প দেখেই খাবারটা পেয়ে যাব। আমরা রওনা হয়ে পড়েছি এবার সিয়াচেন হিমবাহের বেস ক্যাম্পের দিকে। আর ওই দিকে রোড যেটা গেছে ওইটা নুব্রাতে গিয়েছে, নিচ দিয়ে যে শায়ক নদী। হ্যাঁ, শায়ক নদী। এবারে আমাদের অনেকটা জার্নি এই শিয়ক নদীকে বাদিকে রেখে আমরা এগিয়ে যাব। অসাধারণ লাগছে এখানকার ল্যান্ডস্কেপ, যা সঙ্গে এই নদী ভ্যালি, মানে কল্পনাতীত। ওদিকে একটা রোড আর এপাশ দিয়ে আর একটা রোড। আরও কত কিছু যে অপেক্ষা করছে। আমরা এখন ধীরে ধীরে কারাকোরাম রেঞ্জের মধ্যে প্রবেশ করছি। আর এই সিয়াচেন হিমবাহ এটা তো পুরোপুরি কারাকোরামের মধ্যে। আর আমরা এখন যাচ্ছি, এই জায়গাটা বেশ সবুজ আছে,
এত দূরে এসেও এত সবুজ ভাবা যাচ্ছে না। তবে এখানে ওই পপলার এবং কিছু গুল্ম জাতীয় উদ্ভিদ। বিরাট সাইজের একটা কলা দেওয়া হয়েছিল, এটা খাওয়া হয়নি। এই ট্যুরে অবশ্যই প্রচুর ফল খাবেন, রসালো ফল, আর জল মাঝে মধ্যেই খাবেন একটু একটু করে, কারণ কোনোভাবেই শরীরকে শুকনো হতে দেওয়া যাবে না। এই রকম মাঝে মধ্যে লাদাখে এটা থাকেই। দিগন্ত বিস্তৃত একেবারে ভ্যালি দেখছি আমি এখানে। রাস্তায় প্রচুর ধুলো এবং বালি তো থাকবেই। অঞ্চলটি নুব্রা ভ্যালির হুন্ডার মরুভূমির মধ্যে কিছুটা পড়ে। আমাদের বাঁ দিকে নুব্রা এবং শায়ক নদীর সঙ্গম রয়েছে, আর সিয়াচেন যাওয়ার পুরো রাস্তাটাই নুব্রাকে বাঁ দিকে রেখে এগোতে হবে। সিয়াচেন যাওয়ার পথে আমরা এখন সুমুর গ্রামে আছি, সুমুর ভিলেজ। কয়েকটা বাড়িঘর আছে এখানে। খালসা থেকে সিয়াচেন বেস ক্যাম্পের দূরত্ব 108 কিলোমিটার, যেতে প্রায় ঘন্টা 3 সময় লাগবে। কিন্তু সিয়াচেন যারা যাবেন তাদের পুনরায় এই রাস্তায় ফিরে আসতে হবে। আমাদের প্ল্যানও সেই রকমই ছিল, অর্থাৎ নুব্রা ভ্যালিতে আমরা রাত কাটাবো। সিয়াচেন যাওয়ার পথে পরবর্তী গ্রাম পড়বে পানামিক। এই একটা সুন্দর জায়গায় এখন গাড়িগুলো দাঁড়িয়েছে আমাদের সব। পুরো শায়ক নদীর এখানে মনে হচ্ছে নুন ছিটানো, সাদা বালি, আর ল্যান্ডস্কেপগুলো সেই ল্যান্ডস্কেপ। এখানে জায়গাটা এত সুন্দর যে মানুষ দাঁড়িয়ে এখানে ছবি তুলতে ব্যস্ত। বাইকাররা এখানে দাঁড়িয়েছে, বাইক প্রেমী। এখনো পর্যন্ত আমি যতটুকু জার্নি করলাম তার মধ্যে মনে হয় সব থেকে সুন্দর লাগছে এই সমস্ত জায়গা। লাদাখ আসার আগে লাদাখের বিভিন্ন জায়গার ছবি কল্পনায় এঁকেছিলাম। বাস্তবে কিছুটা মিললেও লাদাখ কল্পনা থেকেও সুন্দর। দুদিকে উঁচু উঁচু পর্বত, মাঝে নুব্রার বিস্তৃত ভ্যালি, রাস্তা কখনো সোজা কখনো আঁকাবাঁকা, আর এই নুব্রা নদীর উৎস সিয়াচেন হিমবাহ। এখন আমরা পুরোপুরি একটা মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছি। বালি আর বালি, দুদিকে বালির সমুদ্র। এত উপরে যে এইরকম জায়গা আছে এটা কেউ কল্পনা করেছে? শাসমার 8 কিলোমিটার আছে। শাসমা নীলাকাশের নিচে বরফ জমে আছে। এটা আবার কি চেকপোস্ট? আমরা এখন সিয়াচেন যাওয়ার পথে শাসমা চেকপোস্টে এসে দাঁড়িয়েছে। কাগজপত্র দেখিয়ে আবার যাত্রা শুরু হবে। এ হচ্ছে শাসমা বেস ক্যাম্প। এখান থেকে এখনও নাকি 44 কিলোমিটার বাকি। মানে একেবারে যে কোথায় চলে এসেছি নিজেও বলতে পারবো না। এখানে কিন্তু শুধু ড্রাইভার না, আমি নিজেই গেলাম। এখানে অরিজিনাল আধার বা ভোটার কার্ড দেখিয়ে গাড়িতে কতজন আছে সব হিসাব টিসাব দিয়ে, কোথা থেকে আসছেন কোথায় যাবেন এই সমস্ত হিসাব চাইলো। এই জন্য এই রুটে এলে অবশ্যই কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড অবশ্যই রাখবেন এখানে এন্ট্রি করার জন্যে। তবে এক গাড়িতে একজনের হলে হয়ে যায়। রাস্তায় এইটা হচ্ছে মরুভূমি, একদম বালি আর বালি, বালিগুলো উঠছে কেমন রাস্তায়। এই দেখুন এই জায়গাটা কি, এখানে একটা লেকের মতো অনেকটা চওড়া জায়গা। এইবার তো বিরাট রাস্তা গো, সম্ভব ভয়ঙ্কর সুন্দর এটাকে বলে। এতক্ষণ গাড়িতে আসার পর যা বুঝলাম, এদিকটা একেবারে জনমানবহীন। তবে মাঝে মাঝে কয়েকটি গ্রাম রয়েছে, তাদের মধ্যে দূরত্ব যেমন বেশি তেমনি একটা গ্রামে কয়েকটা পরিবারেরই বসতি। কারাকোরামের কয়েকটা শৃঙ্গ, বরফ, নদী, রুক্ষভূমি আর শীতল শুষ্ক জলবায়ু, এতে সার্ভাইভ করা বেশ কঠিন। সামনে আসছে ওয়ার্সি গ্রাম। গ্রাম ফাঁকা ফাঁকা বাড়িঘর একটা দুটো আছে। এত দূরে একটা মন্দির রয়েছে। বাহ, একেবারে নদী সমতলে আমরা এখন যাচ্ছি, মানে নদীর থেকে আর আমরা উপরে নেই। জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, তাই এখানে দাঁড়িয়ে এখন বুঝতে পারছি। একেবারে চারিদিকে পাথুরে জায়গা একটা এবং বালিতে ভর্তি। আর এই সাইডে এটা রয়েছে নুব্রা নদী, আর এখান থেকে সিয়াচেন বেস ক্যাম্প আর মাত্র 10 কিলোমিটার আছে। এইখানে আমাদের গাড়িগুলো এই রকম জায়গায় দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তাহলে বুঝুন কোথায় খেতে হবে। এইখানে একটা ছোট্ট জলের ধারা গেছে, যার জন্য এখানে দাঁড়ানো হয়েছে।
এই জায়গায় রয়েছে এই এক প্রকার গাছ, গাছটার কি আমি নাম বলতে পারবো না। এই গাছটা এখানে রয়েছে, এই ধরনের কিছু ঘাস আর কাঁটা জাতীয় গাছ রয়েছে এখানে। চারিদিক এর যদি আমরা দেখি তাহলে এরকম খাড়া ছুচালো পাহাড় দ্বারা ঘেরা, এবং প্রত্যেকটা পাহাড়ের উপরে রয়েছে বরফ। এই জলধারার জন্যই আমরা দাঁড়িয়েছি, আর আমাদের লাঞ্চের ব্যবস্থা ওইখানে করা হয়েছে। নদীর জল একেবারে বরফ গলা পুষ্ট জল, মানে হাত দিলে কেটে যাচ্ছে, অথচ এই জায়গা গরম আছে কিন্তু নদী হাত দেওয়া যাচ্ছে না। এই প্রকৃতির মধ্যে বসে এখন খাওয়া হচ্ছে, এটাই জীবনের অন্যতম পাওয়া আমার মনে হয়। ব্যাস না, একটা সাইডে দাও পনির। আর এই খাওয়াটা আমার মনে হয় সবারই চিরকাল মনে থাকবে। এখনও 10 কিলোমিটার বাকি। দুষ্প্রাপ্য কিছু পেতে গেলে কষ্ট অনেক করতে হবে, অনেক। এদিকের পাথরগুলো একদম ছোচালো, খাঁজ কাটা, সব হিমবাহের ক্ষয়কার্যের ফলে ঘটেছে এইগুলো। এবার একটু হেঁটে এই নুব্রা নদীর দিকে যাচ্ছি। এই ছোট্ট ঝর্ণাধারা ওই বরফ থেকে গলে নদীটি তৈরি হয়ে এসে নুব্রা নদীতে এসে মিশেছে, আর এই হচ্ছে নুব্রার জল। ও বাপরে, এ তো সিয়াচেন থেকে এসছে। আর নুব্রা নদীর জল এত স্বচ্ছ, এখানে একেবারে কাচের মতো স্বচ্ছ। কি স্বচ্ছ জল, জীবন যে কাকে বলে তাই এই নুব্রার পাড়ে না এলে বোঝাই যাবে না রে। প্রায় 15,000 ফিট উপরে এই নুব্রা নদী, এই সোজা সিয়াচেন হিমবাহ সেখান থেকে নেমে এসেছে। স্বচ্ছ কাচের মতো জল, তবে প্রচণ্ড ঠান্ডা। এই জায়গায় বসে থাকলে চিরকাল আপনার মনে থাকবে যে কোথায় গিয়েছিলেন। নুব্রার জল, নুব্রা নদী। ও বাবা, কি ঠান্ডা জল। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যে এইরকম নুড়ি পাথর কুড়িয়েই তাদের সারা জীবন কাটিয়ে দেন, কিন্তু তারা জীবনে কিছু আবিষ্কারও করে যান। এই সামনেই সিয়াচেন বেস ক্যাম্প দেখা যাচ্ছে, ওদিকে বরফও দেখা যাচ্ছে দূর থেকে, কিন্তু এখনও প্রায় 2.5 কিলোমিটার বাকি। ওয়েলকাম টু সিয়াচেন বেস ক্যাম্প। সিয়াচেন বেস ক্যাম্পে আমরা প্রবেশ করছি। এখানেও সম্ভবত চেক করার ব্যাপার থাকতেও পারে। লাস্ট চেকপোস্ট এখানে রয়েছে আই লাভ সিয়াচেন। সামনে তো বরফ দেখা যাচ্ছে, এইটুকু মিলিটারি এরিয়া। ওই দেখা যাচ্ছে সিয়াচেন, এই এখান থেকে সিয়াচেন হিমবাহ দেখা যাচ্ছে। বন্ধুরা, অনেক প্রতীক্ষার অবসান। এই বেস ক্যাম্পে এই পর্যন্ত আসার জন্য আমাদের 150 কিলোমিটার আমরা গাড়ি চালিয়ে এলাম। অসাধারণ সুন্দর, চারিদিকের পরিবেশ তো খুবই সুন্দর। আর এই হচ্ছে ওয়ার মেমোরিয়াল, সিয়াচেন ওয়ার মেমোরিয়াল। এইটা এই পর্যন্তই আসতে দেয়। এই হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার, এই দিকটা। চলো, এখানে দেখাচ্ছে আর্মিরা সব যুদ্ধে এক এক করে উপরে উঠছে। অল ওয়ারিয়ার্স গো টু দ্য হেভেন। এই পাহাড় এর ওই দিকে হচ্ছে সিয়াচেন হিমবাহ রয়েছে। সিয়াচেন হিমবাহ এরকম এইরকম জায়গা থেকে শুরু হয়েছে, এই পাহাড়ের ওই দিকে রয়েছে। আর কিছু কিছু অংশ নিচে নেমে এসেছে, যেমন এই যে এই অংশটা। আচ্ছা, তারপরে এই দিক থেকে চলে গেল হিমবাহ, এর ওই দিকে রয়েছে একদম সোজা। এই দিকে রয়েছে, এই দিকে নর্থ সাইডটা রয়েছে যেখানে বরফটা দেখা যাচ্ছিল। জয় 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 মাতরম, মাতরম, মাতরম। जय हिंद, जय हिंद। आज हम खड़े हैं दुनिया के सबसे ऊंचाई पर स्थित युद्ध क्षेत्र में, जिसे हम सियाचिन ग्लेशियर के नाम से जानते हैं। मैं अग्निवीर अजय कुमार जाट 8 ग्रेनेडियर्स चक्रा बटालियन की तरफ से आपका इस सियाचिन वॉर मेमोरियल पर हार्दिक स्वागत है। और यह स्थान हमें गहरी श्रद्धा और सम्मान से भर देता है। এই দিকটা কারাকোরাম, আকসাই চীন, মানে চীন এখান থেকে 35 কিলোমিটার বললো। এই যে এই যে এই দিক থেকে শুরু হচ্ছে সিয়াচেন হিমবাহ। সিয়াচেন হিমবাহ এই যে বরফ জমে আছে না, এর ঠিক পেছনে
মানে এইখান থেকে হিমবাহ দেখা যায় না, বলা হয় যে এগুলো নাকি হিমবাহের মধ্যেই পড়ে। এই যে নেমে এসেছে এইগুলো কিন্তু হিমবাহ। এই দেখুন এইটা কিন্তু কঠিন বরফ, এই যে এইগুলো বোঝা যাবে না, কিন্তু সিয়াচেন হিমবাহেরই অংশ এইগুলো। সিয়াচেন হিমবাহর অনেকগুলো পার্ট রয়েছে। আর এখান থেকে ইন্দ্রাকল এই দিকে আরও 70 কিলোমিটার দূরে, যেখানে পায়ে হেঁটেই যেতে হবে, এমনি যেতে পারবে না। এই দিকে রয়েছে সালতারো, আর এটা হচ্ছে কারাকোরাম। এই দুটো এইখানে গিয়ে মিলিত হয়েছে, যেখানে রয়েছে নর্থ সিয়াচেন, কারাকোরাম। এই যে যেগুলো রয়েছে বেদিগুলো, এইগুলো হচ্ছে 1984 সালে অপারেশন মেঘদূতে যারা ভালো কাজ করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে স্মরণে এইগুলো বানিয়েছেন। এরকমভাবে পরপর এইগুলো রয়েছে। আর এইখানে রয়েছে অনেক স্মৃতিসৌধ, অনেক বীর সৈনিক যারা প্রাণ দিয়েছেন সিয়াচেনে বিভিন্ন সময়ে, তাদের নামও কিন্তু এখানে রয়েছে। তো এখানে আসলে গায়ে অবশ্যই কাটা দেবে, মনে পড়ে যাবে ভারতের বিভিন্ন সময়ের যে ইতিহাস। এত কষ্ট করে আমাদের সৈনিকরা এই রকম উঁচু পর্বতের উপরে, ভারতের সবথেকে বড় হিমবাহ সিয়াচেন, সেই বরফের উপরে বছরের পর বছর ধরে ডিউটি করে যাচ্ছেন। সত্যি একথা ভাবলে নিজেদের ছোটো মনে হয়। আমরা এই যে আমাদের ভালো রাখছে বা আমরা ভালো আছি, সবই এনাদের জন্য। এই জন্য এই বীর সৈনিকদের স্যালুট ঠুকতেই হবে এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করব তারা যেন সুস্থ সবল থাকে এবং এইভাবে আমাদের দেশ রক্ষা করে চলে। 1984 সালে যে অপারেশন মেঘদূত হয়েছিল, তারপরেই সিয়াচেন হিমবাহ পুরোপুরি আমাদের ভারতের আয়ত্তে আনা হয়েছে। সিয়াচেন ওয়ারিয়ার্স। সিয়াচেন হিমবাহ আসলে অনেকটা বড়, আর এমন একটা জায়গা আছে, একদিকে চীন, একদিকে পাকিস্তান, একদিকে ভারত, এই তিনের সীমানায় কিন্তু জুড়ে রয়েছে এই সিয়াচেন হিমবাহ, যার জন্য এই তিন দেশেরই মানে সামরিক বাহিনী ওই সিয়াচেনের আশপাশে সবাই আছে। ওটা একটা যুদ্ধক্ষেত্র বলা যায়। এই জমে আছে এগুলো সম্ভবত হিমবাহ, এর নিচে খুঁড়লে বরফ পাবেন। এই যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের ওই দিকে রয়েছে সিয়াচেন হিমবাহ, আর এখান থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে পাকিস্তান। আর এই দিকে এটা হচ্ছে কারাকোরাম, তার এই পেছনে 30-35 কিলোমিটার দূরে গেলে চীন পাওয়া যাবে, চীন। আর এই যে রোডটি আছে না এই বেদির পেছনে, এইখান থেকে সেনাবাহিনীরা এই ফাঁক দিয়ে উপরে উঠে যায়। এই দিকে কতদিন লাগে বললে? 15 দিন লাগে। 15 দিন লাগে এইখান দিয়ে উঠে যেতে হিমবাহের ওইদিকে। হিমবাহ গলে প্রতি বছর কয়েক মিটার পিছিয়ে যাচ্ছে সিয়াচেন। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হচ্ছে এইসব। এই ডান দিকে রয়েছে গ্লেসিয়ার, এটা দেখাবো এবার। নর্থ গ্লেসিয়ার এখানে লেখাই আছে। এই দূরে সিয়াচেন হিমবাহ, সিয়াচেনের এখান থেকে শুরু, বরফও দেখা যাচ্ছে উপরে। ওপি বাবা মন্দির, এই আমরা ঢুকলাম ওপি বাবা মন্দির। এবার জীবন ধন্য হলো, এমন জায়গায় এসেছে, সিনটা দেখুন। এই হচ্ছে কারাকোরাম, এই হচ্ছে সালতোরা, আর এদিক দিয়ে গিয়েছে নুব্রা। এই দুটো মিলিত হয়েছে ঠিক এইখানে। এটা হচ্ছে সিয়াচেনের নর্থ দিকটা। এইবার চোখের সামনে উদ্ভাসিত হবে অনেক প্রতীক্ষিত সিয়াচেন হিমবাহ। এই সিয়াচেন হিমবাহ দেখুন, এই কালো কালো পাথর সব সিয়াচেন। মাথা ঘোড়ায় কিন্তু এখানে আসতে হবে। সিয়াচেন হিমবাহ, কাঁচা বরফও কিছুটা আছে এই যে এইখানে উপর দিয়ে। হিমবাহ নেমে আসছে আর কি এখান দিয়ে, আর এইখান থেকেই বরফ গলে নুব্রা নদীটা তৈরি হয়েছে। এইখান দিয়ে নুব্রাটা তৈরি হয়ে গেছে গলে। সিয়াচেন হিমবাহ এই সামনে দেখছেন, আমি একটু দেখিয়ে দিই ও কত দূর অবধি গিয়েছে। সম্ভবত বাদিক থেকে এসেছে, এসে এই যে এই পর্যন্ত এসে এটা হচ্ছে লাস্ট। আর এই হিমবাহ এই যে পাহাড়গুলো রয়েছে এর ওইদিকেও রয়েছে, আর এর ওদিকে কিন্তু পাকিস্তানও রয়েছে। এই মানে ওইখান থেকে শুরু হয়েছে হিমবাহ, এই পাহাড়ের উল্টো দিকে রয়েছে। মানে আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এই সিয়াচেনের একদম সামনে দাঁড়িয়ে আছি। এতদিন বইয়ের পাতাই শুধু পড়েছি, আজকে তা সচক্ষে দেখলাম। আর এর এই পাশ থেকে তৈরি হয়েছে নুব্রা নদী বরফ গলা জলে। দুঃখের বিষয় হচ্ছে এখন এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এই হিমবাহ গলছে খুব দ্রুত, এবং যার ফলে হিমবাহ পিছিয়ে যাচ্ছে। ভাই সিয়াচেনের এখানে এসে যা দেখলাম, জন্মান্তরেও তা আমি ভুলবো না কোনোদিন। আর এখানে রয়েছে ওপি বাবা মন্দির। ওপি বাবা মন্দিরের কাহিনী আমাদের ওই সিল্ক রুটের বাবা হরভজন সিংয়ের সঙ্গে অনেকটাই মিলে যায়। বাবা ওপি বাবা হলেন ভারতীয় একজন সৈনিক যার নাম ওম প্রকাশ, যিনি 1980-র দশকে একাই
শত্রুর আক্রমণ প্রতিহত করে একটি চৌকি রক্ষা করার পর নিখোঁজ হয়ে যান, যার দেহ আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। সৈনিকরা বিশ্বাস করেন যে তার আত্মা এখনও হিমবাহের উপর নজর রাখেন এবং প্রায়শই তাদের স্বপ্নে তুষার ঝড়, তুষার ধস বা বিভিন্ন বিপদের বিষয়ে আগে থেকেই সতর্ক করেন। আর এখান থেকেই ওপি বাবা মন্দিরের প্রসাদ, প্রচণ্ড ভক্ত। এবার ফিরে যাওয়ার পালা। যে রোডে এসেছিলাম ঠিক একই রোড ধরে আমরা ফিরে যাচ্ছি। আর আজকে আমাদের গন্তব্য নুব্রা ভ্যালি, সেখানেই আমরা আজকে রাত কাটাবো। এই সামনে হচ্ছে দুটি নদীর সঙ্গম, শায়ক নদী এবং নুব্রা নদী, দুটো মিলিত হয়ে শায়ক নাম করে সোজা চলে গেছে। অবশেষে আমাদের হোটেলে আমরা পৌঁছেছি। নুব্রার এটা একটা অন্যতম বিখ্যাত হোটেল। এই নুব্রার এই হচ্ছে আমাদের হোটেল লাস্থাং। আর এর সামনে পুরো ভ্যালিটা রয়েছে, দূরে পাহাড়ে বরফ জমে আছে। এইগুলো সকালে আমি দেখিয়ে দেবো কালকে। আজকে আপাতত রুমে যাই। চলো রুম দাও। এই হচ্ছে ডাইনিং, সেই সব খাওয়া শুরু করেছে। তার মানে আসলে আমরা অনেক দূর জার্নি করে এলাম, তো এখন রুমে ঢোকার আগেই আমাদের জন্য সন্ধ্যার কি কি ব্যবস্থা করেছে, খাবার দাবার খেয়ে চাটা খেয়ে তারপরে রুমে গিয়ে ফ্রেশ হব। কি আছে? এই গরম গরম পাস্তা খেয়ে তারপর রুমে। হোটেল লাস্থাংয়ে ঢুকছি। এই হচ্ছে রুমটার সাইজ মোটামুটি বেশ ভালোই আছে, বেডটাও বেশ বড় আছে, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আমি দেখছি। আচ্ছা, এইগুলো তো আর এখন টিভি কেউ দেখে না। এখানে একটা শুধু আলমারি রয়েছে। হ্যাঁ, বেডটা বেশ পছন্দ হয়েছে আমার, যথেষ্ট বড়। আচ্ছা, এর টয়লেটটা হচ্ছে এই, বাপরে এ তো বিরাট বড় টয়লেট আমি দেখছি। ওয়াশরুম অনেক বড়, সমস্ত সুযোগ সুবিধা অত্যাধুনিক যা যা থাকার মোটামুটি প্রায় সবই আছে। এই হোটেলের লোকেশনটা কিন্তু বেশ ভালো জায়গায়, আর এখান থেকে সামনের দৃশ্যটাও বেশ ভালো। আসবে তো এই পেশে। আজকের রাতের মেনুগুলো খুব ভালো আছে এই নুব্রাতে, মানে বেগুন ভর্তা, ডাল, ডিম। আজকে এতদিন যা খাওয়া হচ্ছে তারপরে এই নর্মাল খাবারটা আমার খুব পছন্দ হয়েছে। ডিম। গুড মর্নিং ফ্রম নুব্রা ভ্যালি। নুব্রা ভ্যালি একটা অনেক বড় জায়গা। নুব্রা এবং শায়ক নদীর পাড় বরাবর হচ্ছে এই নুব্রা ভ্যালি। আর নুব্রা ভ্যালিতে আমরা রয়েছি দিস্কিটে। এই দিস্কিটের মধ্যে আমরা যে হোটেলে রয়েছি এটা হচ্ছে লাস্থাং হোটেল। একেবারে রোডের উপরে, এই নিচে দেখছেন রোড, এই রোড সোজা চলে গিয়েছে তুর্তুক এবং থাং পর্যন্ত। ওই থাং হচ্ছে লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। রাতে দেখাতে পারিনি, এই দেখাচ্ছি লাস্থাং হোটেল দিস্কিটে। আর এই হোটেলের সামনে রয়েছে এরকম, এইগুলো সব হচ্ছে অ্যাপ্রিকট। আর লোকাল মানুষরা এই প্রথম এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, কোথায় যাবে জানা নেই। আর আমার সামনে এই পাহাড়ের ঠিক আগে রয়েছে শায়ক নদী আর এই ভ্যালিতে আমি দেখছি বেশ কিছু এখানে হোটেল, বাড়িঘর ইত্যাদি রয়েছে। আর এই দূরের পাহাড়গুলোতে বরফ জমেছিল, মানে আমি ভোরবেলা উঠেই দেখেছিলাম, এখন আর নেই। কিন্তু এই দিকের যে পাহাড়গুলো রয়েছে প্রত্যেকটার মাথায় বরফ জমে রয়েছে। শায়ক নদীর উপত্যকা হচ্ছে এইটা। আসলে এইখানে এই নুব্রা এবং শায়ক নদী দুটো মিলিত হয়েছে সামনে, তার মোহনা অঞ্চল থেকে শুরু হয়ে যায় এই নুব্রা ভ্যালি। এই যে এদিক দিয়ে শায়ক নদী এসছে আর ওই দিক দিয়ে এসছে নুব্রা নদী, তার সঙ্গমস্থলে রয়েছে এই নুব্রা ভ্যালি এবং আমাদের এই হোটেল। আর আমাদের হোটেলের ঠিক উপরে ওই বরফের চূড়া রয়েছে, তার ঠিক নিচে এই যে বুদ্ধের মূর্তি রয়েছে, এইখানে রয়েছে দিস্কিট মনাস্ট্রি। এই দেখুন অ্যাপ্রিকট কত হয়ে আছে এই গাছগুলোতে, এই সব অ্যাপ্রিকট। 25শে মে এই সময় অ্যাপ্রিকটগুলো এইরকম হয়, আর কিছুদিন পরেই এগুলো পেকে যাবে সব। এইদিকে একটা আপেল গাছ দেখছি আমি, এই ছোটো ছোটোগুলো অ্যাপ্রিকট। এই আপেল হয় না, তো আপেল গাছে এখন ওই ফুল টুল আসছে আর কি। আপেল এখন একটাও আমি দেখতে পাচ্ছি না।